নমস্কার বন্ধুরা, কণ্ঠে দেবলীনা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমার আজকের নিবেদন আশাপূর্ণা দেবীর লেখা নিবারণচন্দ্রের শেষকৃত্য। আমার এই গল্প পরিবেশনা যদি তোমাদের ভালো লাগে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার ও ভিডিওটিতে লাইক ও কমেন্ট করার বিশেষ অনুরোধ রইল। শুরু করছি আমার আজকের গল্প, আশাপূর্ণা দেবীর লেখা নিবারণচন্দ্রের শেষকৃত্য। রায়বাহাদুর নিবারণচন্দ্র শেষ পর্যন্ত সত্যিই একদিন মারা গেলেন। ঘটনাটায় নিবারণ ভবনে রীতিমতো আলোড়ন উঠল। শোকে অবশ্যই নয়, ব্যাপারটা যেখানে এসে পৌঁছেছে সেখানে শোক শব্দটাই হাস্যকর। আলোড়ন উঠল ঘটনাটা যে সত্যিই কোনোদিন ঘটবে হে বিশ্বাস নিবারণচন্দ্রের ছেলে, বউ, নাতি নাতনি ও তস্যদের আর ছিল না বলে। ওরা ধরেই নিয়েছিল চিত্রগুপ্তের হিসেবের খাতা থেকে নিবারণচন্দ্রের নামের পৃষ্ঠাটা সেলাই খুলে পড়ে হারিয়ে গেছে। অতএব এটা অবিশ্বাসের পর্যায়ে পড়ল। কতকাল যেন আগে দু একবার মরমর হয়েও না মরে জীবিতদের জগৎ থেকে হারিয়ে গিয়ে নিবারণচন্দ্র এই বিরাট 3 তলা প্রাসাদতুল্য বাড়িটার কোনো একটা কোণে হারিয়ে গিয়ে পড়ে থেকেছেন, সে কথা আর কারুর মনে নেই। দূর সম্পর্কীয়রা কখনো কখনো বলে, কি সর্বনাশ, বুড়ো এখনো বেঁচে আছে। আরও দূর সম্পর্কীয়রা বলে, বলো কি, বুড়ো এখনো মরেনি। নিবারণচন্দ্রের বাঁচা মরায় কার কি লাভ লোকসান তা কেউ ভেবে দেখে না। যেন লোকটা অন্যায় সুযোগ নিচ্ছে, যেন প্রাপ্যের অধিক পাচ্ছে। বাড়ির লোকেরা এসব বলে না, কারণ তারা কেউ ওকে নিয়ে আর মাথায় ঘামায় না। ওদের নিজেদের জন্ম মৃত্যু বিবাহকে কেন্দ্র করে যে জীবনলীলা আবর্তিত হচ্ছে, নিবারণচন্দ্রের সঙ্গে তার কোনো যোগ নেই। নিবারণচন্দ্র ওদের পথ জুড়েও বসেনি। বছরে 2-1বার হয়তো বাড়ির সদস্যরা কোণের দিকটার ঘরের দরজায় গিয়ে দাঁড়ায়, বিজয়া দশমীর পরদিন সকালে অথবা পয়লা বৈশাখের দুপুরে। মাঝে মধ্যে কোনো নতুন বরকনেকে নিয়ে, এই পর্যন্ত। তাছাড়া আর কি করবে? এটাই তো যথেষ্ট। যে লোকটা 96 বছর আগে এই পৃথিবীতে এসে এখন পর্যন্ত নড়বার নামটি করছে না, তার সম্বন্ধে এর বেশি সৌজন্যবোধ কতদিন আর বাঁচিয়ে রাখা যায়? কে মনে রাখতে চায় রায়বাহাদুর নিবারণচন্দ্রের নামে একদিন বাঘে গরুতে এক ঘাটে জল খেত? এই নিবারণ ভবনের মেঝেগুলো তার পায়ের চাপে টলমল করত, এবং এই ভবনের প্রতিটি ইট কাঠে তার সতর্ক দৃষ্টির ছাপ ছিল। সময়ে মরতে পারাটাই যে বাঁচা, এ কথাটা যারা ভুলে যায় তাদের সম্বন্ধে কার কি দায়? তবু তো এখন এরা এতদিনের সব বিস্মৃতির ত্রুটি সুদে আসলে শোধ দিচ্ছে, দান সাগর শ্রাদ্ধ করছে। এই জিনিসটার তো নামই ভুলে গেছে এই যুগের লোকেরা। নিবারণচন্দ্রের ছেলেরা মানুষের মতো মানুষ বলেই না সেই অতীত বস্তুকে বর্তমানে এনে ধরে দিচ্ছে। অবশ্যই নিবারণচন্দ্রের ছেলেরাও এখন অবসরপ্রাপ্ত বৃদ্ধ, যা করবার তাদের ছেলেপুলেরাই করছে। কিন্তু তাদের ইচ্ছেতেই তো। নিবারণচন্দ্রের 3 ছেলেই রীতিমতো কৃতী ছিল, যাকে বলে ধনে পুত্রে লক্ষ্মীমন্ত। তবু তাদের সমগ্র সংসার এখনও একান্নবর্তী। এমন নজির এ যুগে দুর্লভ। দুষ্টু লোকে অবশ্য বলে এর কারণ ওই দুধে বুড়োর চতুর্বুদ্ধি। বুড়ো নাকি তার উইলে লিখে রেখেছে, আমার জীবদ্দশায় যে ছেলে ভিন্নহারি হবে সে নিবারণ ভবনের ভাগ পাবে না। এদিকে সেই জীবদ্দশায় মেয়াদটা তিনি এত বেশি বাড়িয়ে নিলেন যে ছেলেদের মাথার চুল বিলকুল সাদা হয়ে গেল। এখন তারাই ভয়ে কাটা হয়ে থাকে তাদের ছেলে বউরা কে কখন ভিন্ন হয়ে বসে। ভাগ্যক্রমে এখনও তা করে বসেনি কেউ, বরং বাপ কাকার কাছে আগ্রহের সঙ্গে সহযোগিতাই করে। এই তো বাড়ির বড় ছেলে এই উপলক্ষে বাড়িশুদ্ধ সমস্ত মেয়ে বউয়ের জন্যে ভালো ভালো জরিপার টাঙাইল শাড়ি এনে দিয়েছে। মা কাকিমার জন্যে চওড়া চওড়া পাড়ের ধনেখালি, মেজ ছেলে বাপ কাকার নিয়মভঙ্গের ধুতি, আর ছেলেপুলেদের নতুন জামা। ধুতি আজকাল আর কেউ পরে না,
এই একদিন পরে পড়েই থাকবে। তবু দামি কাচি ধুতিই কিনেছে। এটাও যেন রায়বাহাদুর নিবারণচন্দ্রের মর্যাদা রক্ষার একটা অংশ। তার উপযুক্ত মর্যাদাই রক্ষিত হচ্ছে এই শ্রাদ্ধ কার্যের প্রতিটি অঙ্গে। ঝি চাকররা পুজোয় এমন ভালো কাপড় পায় না যেমন পেয়েছে কর্তা বাবার ছেড়াদ্দয়ে। দেশ জানিত একটা মানুষ যে এই বাড়ির মধ্যে ছিলেন এতদিন, সেটা দেশশুদ্ধ লোক জানুক। নিমন্ত্রণের তালিকা প্রস্তুত হয়ে গেছে, যজ্ঞীর রান্নার মেনুও প্রস্তুত। তবু মাঝে মাঝেই তাতে নতুন সংযোজন চলছে পরিবর্তন। হঠাৎ হঠাৎ ছেলেদের মনে পড়ছে বাবা এটা খেতে ভালোবাসতেন, মেয়েদের মনে পড়ছে এটা বাবার রোগের জন্য খাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। এই ভোজের মেনুতে সেগুলো জুড়লে বাবার আত্মার তৃপ্তি। অতএব জোড়া হচ্ছে তাই। ব্রাহ্মণ ভোজন টোজন হাবিজাবিগুলো শ্রাদ্ধের দিনই মিটিয়ে ফেলে প্রধান ভোজটা রাখা হচ্ছে নিয়মভঙ্গের দিন। নিমন্ত্রণপত্রের নিচের দিকে আত্মীয় বন্ধু ও কুটুম্বদিকের জলপান মার্কা মেরে দিয়ে লুচি কুমড়োর ঘ্যাট আর ধোকার ডালনার সম্ভারে শ্রাদ্ধের ভোজ সেরে দেওয়ার মতো নিচু নজর নয় নিবারণের বংশধরদের। তারা ওইসব আত্মীয় কুটুম্ব বন্ধুদের দুটো ভালো মন্দ খাওয়াতে চায় এই উপলক্ষে। এ তো আর কারো ছেলে নাতির ভাত বইতে বিয়ে নয় যে একজনের পকেটের ব্যাপার। এ হলো গিয়ে পুরো পারিবারিক দায়। নিবারণের কৃতি প্রপৌত্রটি পর্যন্ত এতে হাত মিলিয়েছে। আত্মীয়জন ছাড়াও কর্তাদের প্রাক্তনকালের অফিসের সহকর্মী যারা এখনও বেঁচে বর্তে আছেন, তাদের ছেলেদের অফিসের বস টস, এরা রয়েছেন নিমন্ত্রিতের তালিকায়। রয়েছেন 2-4 জন সাহেব সুবউ। কাজেই রান্নার মেনুতে মাছ মাংস চপ কাটলেট ফ্রাই ছাড়াও মুরগিটা রাখতে হয়েছে। ওটা না হলে ফ্রায়েড রাইসটা তেমন জমে না। অবশ্য এটা নিয়ে বেশ মতভেদ আর কথা কাটাকাটিও হয়ে গেছে জিনিসটা তালিকায় ওঠার আগে। সদ্য পরলোকগত রায়বাহাদুর নিবারণচন্দ্রের 3 কুলের সবাই তো এসে পড়েছে। গিন্নি গিন্নি মেয়েরা তো বটেই, আধগিন্নি নাতনিরা নাতবইয়েরাও এসেছে তাদের সঙ্গে। তাদের মধ্যে 2টো দল হয়ে গিয়েছিল। একদল প্রতিবাদে মুখর হয়ে বলেছিল, শ্রাদ্ধে মুরগি, ছি ছি, হিন্দু বাড়িতে এ কি অনাচার। অপর দল প্রতিবাদে প্রখর হয়েছিল, শ্রাদ্ধ তো হিন্দু বাড়িতেই হয়, ওটা কোনো কাজের কথা নয়। আব্বুদইকে তো আর দেওয়া হচ্ছে না জিনিসটা, আত্মীয়জনকে ভালো খাওয়ানোরই তো প্রথা। নিবারণের মেজো মেয়ে নাক বাঁকিয়ে বলল, তা বললে কি হবে, আমার শ্বশুরবাড়ির লোকেরা গায়ে ধুলো দেবে। নিবারণের ছোট ছেলে বলল, কেন মেজদি, ওরা কি খান না জিনিসটা? মেজো জামাইবাবু তো মুরগি পেলে আর কিছু খান না। সে আলাদা কথা, তা বলে পিতৃশ্রাদ্ধে? নিবারণের বড় ছেলে কদিনের না কামানো দাড়িতে হাত বুলিয়ে বলল, তাতে কি, বাবা ওটা খেতে কি ভালোই না বাসতেন, তা মনে নেই তোর? তখন তো আবার রান্নাঘরে মুরগি টুরগি ঢুকতো না, আলাদা বাবুর্চি রেখে বাড়ির বাইরে রান্না করিয়ে। গলাটা একটু বাষ্পরুদ্ধ হয়ে গেল। তারপর আস্তে বলল, সামান্য বিচার আচারের ছুতোয় কত বঞ্চিত হতে হতো সেকালে। মেজো মেয়ের মন ঘুরে গেল, বলল, তা সত্যি দাদা, তুমি বললে বলে মনে পড়ল। মনে পড়ে আমরা সেই বাইরে গিয়ে খেতাম, চাকরদের নাইবার কলে হাত মুখ ধুতাম, আর জামা ছেড়ে তবে বিছানায় শুতে পেতাম। নাতবইয়েরা কে কে যেন ঘরে ছিল, তারা সিনেমার নায়িকার ভঙ্গিতে মুখে হাত চাপা দিয়ে হেসে উঠল। একজন বলে উঠল, এই সূচিবাইটি কার ছিল? কার আর, আমাদের মা জননীর। ওইসব নিয়ে কত জ্বালাতনি যে করেছেন বাবাকে। কথায় কথায় স্মৃতির রোমন্থনে আসল প্রসঙ্গটা চাপা পড়ে যাচ্ছিল। তারপর হঠাৎই প্রস্তাবটা পাকা হয়ে গেল, মুরগি রইল। একদার সুযোগ বঞ্চিত নিবারণচন্দ্রের সদ্য বিগত আত্মা পরিতৃপ্ত হবে সন্দেহ নেই। মুরগি প্রতিষ্ঠিত হবার পরই হঠাৎ নানা দিক থেকে স্মৃতির প্রতিযোগিতা শুরু হয়ে গেল। দেখা গেল শুধু মেয়েরাই নয়, নিবারণের প্রৌঢ়া ভাইজি ভগ্নীরাও মনে রেখেছে মামা কী খেতে ভালোবাসতেন, জ্যাঠা কী খেতে ভালোবাসতেন। কোনো একজন বিশেষ প্রতিপত্তিশালিনী ভাগ্নি বলে উঠলেন, তোমাদের যা লিস্টে আছে থাক, মামার কাছে আমি কেষ্টনগরের সরপুরিয়া আনব,
ওটা মামা ভীষণ ভালোবাসতেন। আমার শ্বশুরবাড়ির দেশ তো, যখন তখন আসা যাওয়াও ছিল। আমি এলেই বলতেন, কই রে, তোর শ্বশুরের দেশের সরপুরিয়া কই? ভাগ্নির দিদি অন্য এক ভাগ্নি বলে উঠল, নেমন্তন্নি তো শুনছি ১,৫০০-এর ওপর। অর্থাৎ কিনা ভেবেচিন্তে দেখো, সাদা কাগজে সই করে বসো না। প্রতিপত্তিশালিনী বলে উঠলেন, তা ১,৫০০-২,০০০-এ যা হোক এসে যাবে না কিছু দিদি। মামা আমাদের কত আদর আহ্লাদ করেছেন, আমরা আর কবে কি করতে পেরেছি বলো? ১০-২০ বছরের মধ্যে তো দেখা সাক্ষাৎই নেই। অতএব নিমন্ত্রিতদের ভাগ্যে আরেকটা পদ বাড়ল, ভাগ্নির পদমর্যাদাও অবশ্যই। আর তারপর হঠাৎ ছপাচপ বেড়েই যেতে লাগলো পদ। কে যেন গুপ্তিপাড়ার মাখা সন্দেশের দায় নিল, কে একজন ডিম ভরা কই মাছের পাতুরির কথা তুলে তার ভার নিল, কে একজন অসময়ের কাঁচা আমের চাটনির দাম জোগাবে কথা দিল, এবং এক ভাগ্নে পর্যন্ত হঠাৎ বলে বসল, তোমাদের সব সাহেব শুভ বন্ধুবান্ধব তো আসবে, কিছু স্কচ হুইস্কি আনবো আমি। আমার চাকরির উন্নতিতে ওই স্কচ হুইস্কির একটা অবদান ছিল। মামা নিজে তো একটু আধটু করতেন। একবার এক সাহেব বন্ধুর সঙ্গে, মানে তখন তো ব্রিটিশ আমল, বেশ জমজমাট আমল, মামার সেই সাহেব বন্ধু মস্ত একটা গল্প ফাঁদতে বসেছিল বোধহয় সে। হঠাৎ বিঘ্ন ঘটল, সভাক্ষেত্রে একটা ছায়ামূর্তির আবির্ভাব। সকলেই প্রায় চমকে উঠল। এই কঙ্কালসার প্রেতাত্মাটি আবার বাড়ির কোনখানে অবস্থান করছিল? নিবারণের এক নাতনি নিচু গলায় বলল, সাজে মানুষকে কি বদলেই দেয়। এই তো কিছুদিন আগেও দিদিমাকে দেখে গেছি, তখন ৮৩ বছর বয়স, রোগা এক খাবলা মানুষ, তবু বড় সিঁদুরের টিপে, চওড়া পাড় শাড়িতে, এক গোছা চুড়িতে কি জলজলেই দেখিয়েছে। আর এখন দেখো, কে বলবে সেই মানুষ? রংটা শুদ্ধ কালিঝুল হয়ে গেছে। বুড়োতেও তো পাকা আমটি ছিলেন। যার সম্পর্কে মন্তব্যটি উচ্চারিত হলো তার কানে অবশ্য কথাটা পৌঁছল না, কারণ বয়সের ছাপ তো তারও চোখে কানে দাঁতে সর্বত্রই পড়েছে। রায় বাহাদুর যদি এতাবৎকাল টিকে না থাকতেন, ওর সম্পর্কে হয়তো বলা হতো, ও বাবা, বুড়ি এখনো আছে, কি সর্বনাশ, এখনো মরেনি। কিন্তু যেহেতু হেমাঙ্গিনী দেবী নিবারণচন্দ্রের থেকে ১৩টি বছরের ছোট, তাই ওর বয়স নিয়ে কেউ মাথা ঘামায়নি। এমনকি একটা পক্ষাঘাতগ্রস্ত রোগীর সেবা চালিয়ে যাওয়া ওর সাধ্য সাপেক্ষ হওয়া উচিত কিনা সেটাও কেউ ভেবে দেখেনি। একটা চাকর তো রয়েছে ওকে নড়াতে সরাতে, তবে আর কি। বাবার সেবা মা করবেন, এটাই তো স্বাভাবিক। তাছাড়া বাড়ির সবাই তো চিরকাল জানে গিন্নির কাজ ভিন্ন, কর্তার পছন্দ হয় না। অবশ্য যখন এই পৃথিবীতে থাকার মতো করেছিলেন তিনি, এটা তখনকার কথা। হেমাঙ্গিনীর হাতে গড়া রুটি ভিন্ন হজম হতো না নিবারণচন্দ্রের, হেমাঙ্গিনীর হাতের রান্না ভিন্ন ঝোল মুখে রুচত না। তবে এসব অপমানের পর আবার কোন বৌমা নাত বৌমা তার জন্য এগিয়ে আসতে যাবে? তারপর তো নিবারণচন্দ্র নামের লোকটা এই নিবারণ ভবনের মাটি থেকে মিলিয়ে গেল। এবাড়ির কোনো দর্পণে আর তার ছায়া পড়ল না, এবাড়ির কোনো টেবিলে আর তার পাত পড়ল না। শুধু হেমাঙ্গিনী নামের একটা রোগা পাতলা মানুষের হেফাজতে রয়ে গেলেন যুগ যুগান্তকাল ধরে। এই যুগগুলো যে হেমাঙ্গিনীর ওপর দিয়েও বয়ে যাচ্ছে সেটা কারোর খেয়ালে এলো না। প্রথম প্রথম হেমাঙ্গিনী, মানে ছেলেদের যখন কৃষ্ণকেশদাম ছিল, যখন তখন ছুটে আসতেন, ওরে ডাক্তারবাবুকে শিগগির একবার খবর দে, বুকে ব্যথা বলছেন। তারপর ক্রমশ মাঝে মাঝে এসে বলতেন, দেখ ডাক্তারবাবুকে একবার খবর দিলে হতো, কদিন ধরেই বলছেন বুকটায়। তারপর অনেক অনেক দিন পরে পরে কখনো সখনো আসতে ওদের দরজায় এসে দাঁড়াতেন, বলতেন, তোরা কেউ একবার আসতে পারবি, কীরকম যেন করছেন। তখন ছেলেদের চুলও সাদা হয়ে এসেছে, কারো ব্লাড প্রেশার, কারো ডায়াবেটিস। নাতিরা একবার ঘুরে এসে বলতো, ও কিছু না, বোধহয় পেটে গ্যাস হয়েছিল। নাত বউরা চুপি চুপি হাসাহাসি করত, ঠাকুমার ভয়ের কিছু নেই, ওনার অমর বর পাওয়া আছে।
তারপর কতদিন যেন হেমাঙ্গিনী আর ছেলেদের কাছে এসে দাঁড়াননি কে জানে। শেষের দিনটা এলো একেবারে নিঃশব্দে। চাকরটা এসে বলল, বাবু, ঠাকুমা বললেন আপনারা সবাই ও ঘরে আসুন। বহুদিন পরে হেমাঙ্গিনী আজ এ ঘরে এসে দাঁড়ালেন। আসতে বললেন, তোমাদের কাছে একটা কথা বলতে এসেছিলাম। হেমাঙ্গিনীর ছেলে, বউ, নাতি নাতনিরা কিন্তু হৃদয়হীন নয়। তারা সবাই মিলেই ব্যস্ত হয়ে বলল, তা তুমি নিজে বলতে এলে কি বলে? আমাদের ডাকলেই তো হতো। থান পড়া হেমাঙ্গিনী বউ দেখে ওদের এই প্রথম মনে পড়ল মাও বুড়ো হয়েছেন। তবু সেজ নাতি বলে উঠল, আচ্ছা ঠাকুমা, একেবারে এই বিছানার চাদরটা কি না পরলেই চলে না? আজকাল তো বাবা সকলেই দেখি শাড়ি ফাড়ি চুরি টুরি পরে। হেমাঙ্গিনী এ কথার উত্তর দেন না, শুধু তার দিকে একবার তাকিয়ে দেখে বলেন, যা বলতে এসেছিলাম। একটু থামলেন, তারপর বেশ স্থির স্বরেই বললেন, শুনলাম কর্তা কি কি খেতে ভালোবাসতেন তার ফর্দ তৈরি হচ্ছে, ভোজ খাওয়ানো হবে বলে। তাই মনে করলাম সত্যিই যদি এর কোনো মানে থাকে তাহলে ওই ফর্দর সঙ্গে দুটো ভালো আঙুর লিখে নে। কি লিখে নেব? চমকে উঠল উদ্দিষ্ট ব্যক্তিরা। হেমাঙ্গিনী বললেন, ওই তো বললাম, বড় বড় ভালো আঙুর। আর একটু থামলেন, সকলের দিকে চোখ ফেলেও কারুর দিকে না তাকিয়ে বললেন, অনেক দিন থেকে খাওয়ার ইচ্ছে হয়েছিল, কেবলই বলতেন, কিন্তু শেষ পর্যন্ত আর হয়ে ওঠেনি। হয়ে ওঠেনি? অনেক দিন ধরে বলেছেন? ঘরের লোকেরা প্রায় সর্বাহতের মতো আর্তনাদ করে উঠল। অনেক দিন ধরে ইচ্ছে হয়েছিল? বাবার, দাদুর, মামার, জেঠুর? কি লজ্জা, কি লজ্জা! মরমে মরে গেল ওরা সব্বাই। হেমাঙ্গিনী ওদের দিকে তাকাচ্ছেন বলে মনে হলো না, বোধহয় দেয়ালের দিকেই তাকিয়ে রইলেন। একটু পরে বোধহয় সামলে নিয়ে ছোট ছেলে বলে উঠল, এ কথা বলার থেকে তুমি আমাদের গালে একটা চড় মারলে না কেন মা? বাবার দুটো আঙুর খেতে ইচ্ছে হয়েছিল, কেবলই বলেছেন সে কথা, অথচ সেই তুচ্ছ বস্তুটা আনা হয়ে ওঠেনি। ভাবতে পারা যায় কথাটা? হেমাঙ্গিনী দেয়ালের দিক থেকে ছেলের মুখের দিকে তাকালেন। দেখলেন সে মুখে ধিক্কার, ভর্ৎসনা আর ক্ষোভের তীব্র অভিব্যক্তি। মেজ ছেলের কণ্ঠস্বরে ধিক্কার ধ্বনিত হলো, বেশ তো মা, আমরা যদি এতই পাষণ্ড ছেলে বাবার, চাকর বাকরকে দিয়েও তো আনাতে পারতে। হেমাঙ্গিনী এখন কথা বললেন, আস্তে থেমে থেমে। আনিয়েছিলাম দুদিন, ছোট্ট ছোট্ট। টকে বীজ দেখে রেগে জ্বলে গিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। তা দিতেই পারেন। এক ভাইঝি প্রায় কাঁদো কাঁদো গলায় বলে ওঠে, নিজে কি জিনিসটা আনতেন জেঠু সেটা ভাবো জেঠিমা। নিউ মার্কেটের ফল ভিন্ন মনেই ধরতো না তার। বড়দিনের সময় ঝুড়ি করে ফল এনেছেন, এত বড় বড় কমলা, লাল টুকটুকে আপেলের কারি, থোকা থোকা বড় বড় আঙুর। আর সেই মানুষ কিনা দুটো আঙুর খেতে চেয়ে টক টক আঙুর পেলেন, ছুঁড়ে ফেলে দেবেন না? কণ্ঠরোধ হয়ে গেল তার। বড় ছেলেও রুদ্ধ কণ্ঠে বলে, কথাটা একবার কেন আমাদের কানে তুললে না মা? বাড়িতে এত জিনিস আসছে, এত টাকা খরচ হচ্ছে, আর মেজো মেয়ে বলে উঠল, দুঃসময়ে কিছু বলা উচিত নয় মা, তবু না বলেও পারছি না। ইদানিং তুমি বাবাকে বড্ড ইয়ে করেছ। মানুষটা যে চিরদিন কি শৌখিন, কি বাবু, কি নবাব মেজাজি ছিলেন সেটা যেন ভুলেই গিয়েছিলে। মাঝে মাঝে তো দেখে গেছি বিছানার কি ছিঁড়ি ছাদ, পরণ পরিচ্ছদেও। তারও বলতে বলতে গলা ধরে এলো। ছোট ছেলে আরেকবার বলল, ওসব তবু ধরছি না, কিন্তু ভাবতে মাথা কাটা যাচ্ছে, বাবার একটু আঙুর খেতে ইচ্ছে হয়ে চেয়ে চেয়ে পাননি। কি করে পেরেছিলে মা? হেমাঙ্গিনী তার ক্ষীণ দৃষ্টি চোখে সকলের মুখের দিকে একবার চোখ বোলাতে চেষ্টা করলেন। ঝাপসা ঝাপসা একটা অবয়ব ছাড়া কিছু বুঝতে পারলেন না। তাই বোধহয় আবার দেয়ালের দিকে তাকিয়ে রইলেন।
ওই দেয়ালটায় কি আরও বহু বহু মাথা কাটা যাওয়ার ইতিহাস লেখা রয়েছে, সেটাই পড়ছেন? কিন্তু এই আবেগের স্রোতের মধ্যেও কেমন করেই যে তিনি নিজেকে এমন নিরাবেগ রাখতে পারলেন। একেবারে শুকনো খটখটে গলায় আস্তে আস্তে থেমে থেমে বললেন, তোমরা নিজেদের নানান জ্বালায় ব্যস্ত থাকো বাবা, তাই তোমাদের ব্যস্ত করতে লজ্জা করেছে। লজ্জা? লজ্জা করেছে? একযোগে কে কে যেন বলে উঠল, বলতে তোমার লজ্জা করেছে? একটা টনটনে গলা বলে উঠল, এইটা বলতেই তোমার লজ্জা করা উচিত ছিল দিদা। ছি ছি, ভাবতে গেলে বিশ্বাস হচ্ছে না। তোমার এই অদ্ভুত লজ্জা দেখে হাসবো না কাঁদবো ভেবে পাচ্ছি না। সারা ঘরে এই কথার সমর্থনের ঢেউ খেলে যায়। কিন্তু এই লজ্জার আঘাতে জর্জরিত হেমাঙ্গিনী দেবী কাঠগোড়ার আসামির মতো মাথা হেঁট করে দাঁড়িয়ে না থেকে হঠাৎ কেমন করে বেসুরো ভাঙা গলায় বলে ওঠেন, ও মা, কি আশ্চর্যি! তোদেরও তাই মনে হতো? আমিও যে ভাবছি ওই কথা। হঠাৎ ঘর থেকে বেরিয়ে যান। কোনটা করতে কে জানে।